প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি ইউরোপের আয়োজন বিলেতের আলাপে। আজকে আমরা একটি বিশেষ আয়োজন নিয়ে কথা বলবো, একটি উৎসব নিয়ে কথা বলবো, এবং এই উৎসবটি শুধুমাত্র যে উৎসব সেটি বলা যাবে না। বাঙালি কমিউনিটি বিলেতে অবস্থানরত তাদের যে অ্যাসপিরেশন, তাদের যে কালচারাল এঙ্গেজমেন্ট বা সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, সেটির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল বা রেইনবো ফিল্ম সোসাইটি। আমরা যারা বিশ্বাস করি যে চলচ্চিত্র জীবনের বহুমাত্রিকতাকে ধারণ করে, তাদের জন্য এই উৎসব বা এই ফেস্টিভ্যাল একটি বড় রকমের ব্যঞ্জনা নিয়ে প্রতি বছর ধরা দেয়। এবং আজকে যে অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এনটিভি ইউরোপের, এটি আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া 25তম আসরকে সামনে রেখে। কাজেই আমি নিশ্চিত যে আমাদের অডিয়েন্সের একটি বিরাট অংশ তারা এই উৎসব সম্পর্কে জানতে চান, এই উৎসবে যোগ দিতে চান, এবং আমাদের জীবনের যে সংবেদনশীলতা, মানবিক যে বোধ, সব কিছুর একটা প্রতিচ্ছবি নিয়ে যে চলচ্চিত্র আমাদের সামনে ধরা দেয়, সেই চলচ্চিত্র বিষয়ক আলোচনা করবার জন্য আজকের অনুষ্ঠানে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমি তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। বাম দিক থেকে আমার বামে রয়েছেন এই যে রেইনবো ফিল্ম সোসাইটির কথা বললাম, সেটির প্রতিষ্ঠাতা এবং গত 25 বছর ধরে বিলেতের মাটিতে এই আয়োজনটি, এই উৎসবটি যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে অর্গানাইজ করছেন, তিনি আমাদের মোস্তফা কামাল, কমিউনিটির সুপরিচিত নাম, নিজেই চলচ্চিত্র নির্মাতা এবং সংগঠক। মোস্তফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমার ডান দিকে রয়েছেন, নিকটতম ডানে, বোধ করি বিলেতের যারা বাঙালি দর্শক রয়েছেন তাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই, যিনি ইতোমধ্যেই স্বনামে তার একটি অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনয় জগতে, তাসনিয়া ফারিন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যিনি স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কথা যারা দর্শক রয়েছেন তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ফারিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ। আমাদের সর্বডানে রয়েছেন কলকাতার চলচ্চিত্র নির্মাতা এবং এই ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন গত কয়েক দশক ধরে, আমাদের খুবই কাছের মানুষ, আমাদের রেইনবো ফিল্ম সোসাইটির অকৃত্রিম বন্ধু দেবানিক কুণ্ডু। দেবানিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি শুরুটা করতে চাই মোস্তফা কামাল আপনাকে দিয়ে। আজকের এই অনুষ্ঠানটি নানা কারণেই তাৎপর্যপূর্ণ। আগামীকাল 25তম আসর, এবং এটা নিশ্চয়ই আপনার কাছে একটা ভিন্ন ব্যঞ্জনা নিয়ে ধরা দিচ্ছে। আমি প্রথমে আপনার যে কি বলবো, যে অনুভবের যে জায়গাটা, আপনার যে কি বলবো, যে এক ধরনের এক্সাইটমেন্ট তো নিশ্চয়ই কাজ করছে, সেই জায়গা থেকে কেমন লাগছে যদি একটু বলেন, যে 25তম আসরকে সামনে রেখে। রজত জয়ন্তী, তাই তো? হ্যাঁ, রজত জয়ন্তী। আসলে সত্যিকার ভাবে আমি যদি আমার ফিলিংসটাকে বলতে চাই, এই মুহূর্তে আসলে আমার কোনো ফিলিংসই আমার কাজ করছে না। আমি শুধু অপেক্ষা করছি যে কালকে কখন এই প্রোগ্রামটা শুরু হবে, এবং তখনই বোঝা যাবে যে এই যে এত আয়োজন, আমরা এত কষ্ট করলাম, এত কিছু করলাম, সেটা সার্থক হয়েছে কিনা। রাইট। সো এই মুহূর্তে যে আমার ঠিক এক ধরনের এক্সাইটমেন্ট বা এক ধরনের টেনশন, কি হবে কি হবে না, ওসবের অনেক বাইরে চলে গেছে এখন। কি আশা করছেন, মানে কালকে অডিয়েন্স আসবেন, তাদের যে অনুভব, 25 বছরের অনেক পুরনো অডিয়েন্সও আসবেন, চলচ্চিত্র প্রেমী অনেকে আসবেন, আপনার কাছে কি মনে হয় যে কালকে একটা জমজমাট? না, আশা তো করি সব সময়ই, এবং সবাই যখন আশা করে বলা হয় যে যদি আশা করি খারাপ আশা করবো, কারণ একটু ভালো করেই আশা করি, তো আশা করি যে ডেফিনেটলি এটা একটা ভালো কিছু হবে এবং ভালো লোকজন আসবে। তবে হ্যাঁ, সাড়া পাচ্ছি প্রচুর লোক আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা জানতে চেয়েছেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আমরা আলোচনার ফাঁকে ফাঁকে কিছু তথ্য দিয়ে দিতে চাই, কিছু ইনফরমেশন প্রয়োজনীয়। সেটা হচ্ছে যে কালকে উদ্বোধন হচ্ছে কোথায়, কোন সময়, সেটা যদি বলেন, তারপরে আমরা বাকি আলোচনা যেতে চাই। হ্যাঁ, কালকে আমাদের আসলে অনুষ্ঠান শুরু হচ্ছে জেনেসিস সিনেমা, সেটা মাইল্যান্ডে অবস্থিত জেনেসিস সিনেমা হলে। আমাদের অনুষ্ঠান শুরু হবে আসলে সকাল ঠিক 12টার সময়। আমরা সবাইকে বলবো 11টা থেকে 11:30টার মধ্যে চলে আসতে, কারণ আমাদের এই ইভেন্টটা কিন্তু ফ্রি। অবশ্য আমরা একটা ডোনেশন আশা করি, সেটা ছাড়াও যেহেতু এটা ফ্রি ইভেন্ট, সেই জন্য যে আগে আসবে আগে তারা বসতে পারবে। কিন্তু যদি হাউসফুল হয়ে যায়, আনফর্চুনেটলি তখন আমরা আর কাউকে ঢুকতে দিতে পারবো না। সেই জন্য সবার প্রতি অনুরোধ যে আপনারা যখন আসবেন, আপনারা 11টা থেকে 11:30টার মধ্যে আসলে আপনারা নিশ্চিত করতে পারবেন যে আপনারা একটা সিট পাবেন। নিশ্চয়ই। আমি বাকি দুজন অতিথির কাছে যাওয়ার আগে খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই যে এই যে 25তম আসরে পা দিয়েছি, রেইনবো ফিল্ম সোসাইটি তো আরও অনেক পুরনো, কিন্তু এই যে 25 বছরের যে জার্নি,
এটা শুরুর দিকের গল্পটা যদি একটু ব্রিফলি বলেন, তারপরে আমরা বাকি আলোচনায় আসতে চাই। ওয়েল অ্যাকচুয়ালি এইটা এখন এমনভাবে জিনিসগুলো ঘটনাগুলো ঘটে গেছে যে এখন আর ওই ফিলিংসটা নাই যে সে আমার মনে হয় যে এটা বোধহয় একটু খুব বেশি বলা হবে না, একটা মা যখন তার একটা শিশুকে বড় করে সেই সময়টা তাকে যদি 25 বছর পরে জিজ্ঞেস করা হয় যে আপনার এই যে ছেলেটা এত বড় হয়েছে বা মেয়েটা, আপনার সেই সময়কার অনুভূতি কেমন ছিল। অবভিয়াসলি ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং এবং খুব ডিফিকাল্টও ছিল কয়েকটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের তখন আমরা সিনেমা দেখাতাম 35 মিলিমিটারে, এবং 35 মিলিমিটারে একটা সিনেমার ওজন ছিল 60 থেকে 70 কেজি, এবং আমাদের প্রায় 15-20টা সিনেমা আমরা দেখাতাম। সর্বসাকুল্যে ঢাকা থেকে প্রায় 1000 কিলোগ্রাম ওজনের ফিল্ম আমাদেরকে ইম্পোর্ট করতে হতো। ইম্পোর্ট করার পরে আমরা সেই সিনেমাগুলো দেখানোর পরে ওগুলো আবার আমাদেরকে ফেরত পাঠাতে হতো। ওয়ারাস আজকে আমি যদি কারোর কাছে সিনেমা চাই, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তারা আমাকে ইমেল করে দিল, উইদিন 3 মিনিটস ইটস ইন মাই ডেস্কটপ, দ্যাটস ইট, ডান। মানে এত সোজা হয়ে গেছে। সো ইন দ্য বিগিনিং এটা খুবই এই দিক থেকে টেকনিক্যাল কারণে অনেক ডিফিকাল্টিস ছিল। খুব ব্রিফলি, মানে শুরুর দিকে যখন আপনি কমিউনিটির কাছে গেছেন, যেরকম একটা চলচ্চিত্র উৎসব হচ্ছে, এই কমিউনিটি এনগেজমেন্ট তো এত সহজ ছিল না, মানে কিরকম রিয়াকশন পেতেন তখন মানুষ? টু বি অনেস্ট আমাদের কিন্তু উল্টোটা হয়েছে। উল্টোটা হয়েছে কেন? কারণ আমি যখন প্রথম ইংল্যান্ডে আসি 89-এ, এবং আমি টাওয়ার হ্যামলেটসে সবসময় ছিলাম, আমি দেখলাম যে এখানে বাংলা সিনেমা দেখানোর কোনো সুযোগ নাই, কোনো আয়োজন নাই। এবং তখন ডিভিডি ছিল না, ভিডিও ছিল না, ইউটিউব ছিল না, কোনো অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আউটসাইড অফ বাংলাদেশ এ বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল ইজ টেকিং প্লেস। এবং ইউ উইল নট বিলিভ মি, উই হ্যাড এ অডিয়েন্স ফ্রম বেলজিয়াম, ফ্রম ফ্রান্স, ফ্রম মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ, ইনক্লুডিং স্কটল্যান্ড, নিউক্যাসল, বিভিন্ন জায়গা থেকে। ইভেন আমাদেরকে কয়েকটা ফিল্ম 2-3টে স্ক্রিনিং করতে হয়েছে বিকজ অফ দ্য পাবলিক ডিমান্ড। এটা একটা ছিল। ফেস্টিভ্যালগুলোতে তো বাংলাদেশ থেকে বড়টা আমজাদ হোসেন থেকে শুরু করে অনেক নামী নির্মাতা এবং অভিনেত্রী অনেকেই এসেছেন। আমি এটা আমি জাস্ট আমি একটা কুইকলি একটা কথা বলে নেই আর কি। এটা হচ্ছে একটা সাইড। তারপরে আমরা 2007-এর পরের থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে যখন শুরু করলাম, তখন আমাদের প্রবলেমটা হতো সিনেমা পাওয়া নিয়ে। লোকে জিজ্ঞেস করতো এটা কোন ফেস্টিভ্যাল, কোথায় হচ্ছে, কে আসবে, 1000টা প্রশ্ন করতো। তারপর হয়তো 5টা 10টা 15টা করে সিনেমা পেতাম। আর এখন আজকে 25 বছর পরে এইবার আমাদের প্রায় 100টার মতো সিনেমা আমাদের সাবমিট হয়েছিল। উই সিলেক্ট অনলি 38 অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি। যে কোনো মানদণ্ডে এটা একটা সার্থকতা এবং সাফল্য আমি বলবো। ফাইড, আপনার কাছে একটু আসতে চাই, কেমন লাগছে আগামীকাল রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে আপনিও যোগ দিচ্ছেন? আপনার একটা চলচ্চিত্র ফাতিমা, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, সেটির প্রদর্শন হবে, আপনি থাকছেন। মানে যে কোনো ফেস্টিভ্যালে একজন অভিনেত্রী হিসেবে যোগ দেওয়াটা তো নিশ্চয়ই আনন্দের, কিন্তু আপনার কাছে কি কোনো ভিন্ন ব্যঞ্জনা বা ভিন্ন অনুভূতি নিয়ে এই ফেস্টিভ্যালটি ধরা দিচ্ছে? অবশ্যই, কারণ আমার ফাতিমা যদিও মুক্তিপ্রাপ্ত আমার দ্বিতীয় চলচ্চিত্র, আমার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র আরও এক পৃথিবী, সেটাও লন্ডনে আমার করা। সো লন্ডনে ফিরলে আসলে সিনেমার কথাটাই বারবার করে মাথায় আসে, এবং ফাতিমা ইটস আ ভেরি ক্লোজ টু মাই হার্ট কাইন্ড অফ আ সিনেমা, বিকজ এটার নির্মাণকালটা অনেক দীর্ঘ সময় ধরে, এবং আমাদের পরিচালক ধ্রুব হাসান ভাইয়া, হি হ্যাড সো মাচ টু লুজ টু মেক দিস ফিল্ম। তো সব কিছু মিলে আসলে আমাদের সবার খুব কষ্টের একটা ফসল বলতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের দেশেও এটা খুব, যখন রিলিজ হয়েছে যারাই দেখেছে প্রশংসা করেছে। এটা ইরানে গিয়েছে, তারপর মেক্সিকোতে গিয়েছে, অরল্যান্ডোতে গিয়েছে। সো প্রত্যেকটা জায়গাতেই অডিয়েন্সের রিয়াকশনটা খুব ভালো ছিল। সো এবারও আমি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমাদের দেশের যে বাঙালি কমিউনিটি এখানে আছেন তারা সিনেমাটাকে কিভাবে গ্রহণ করেন। তো এই চলচ্চিত্রটি পৃথিবীর যে জায়গাগুলোতে গেছে তার অনেকগুলোতে আপনি গেছেন, ইনক্লুডিং ইরানের যে প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে। তো আমার একটু জানতে ইচ্ছে করছে যে অন্য ভাষার যারা
অডিয়েন্স রয়েছেন তারা ফিল্মটিকে কিভাবে গ্রহণ করেছে এবং বেস্ট কমপ্লিমেন্ট আপনি কি পেয়েছেন? ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং বেস্ট কমপ্লিমেন্টটা ছিল যে আমার দুটো চরিত্র আসলে মোটামুটি প্লে করতে হয়েছে, ফাতিমা এবং সুবর্ণা। সো আমাকে ওখানকার অনেক রিনাউন্ড ফিল্ম মেকার যারা ছিলেন তারা দেখে বলেছেন যে মনে হচ্ছে যে দুটো মানুষ দুটো চরিত্র প্লে করছে, উইচ ইজ আই থিঙ্ক অ্যাজ অ্যান অ্যাক্টর ইজ আ ভেরি বিগ কমপ্লিমেন্ট ফর মি। আর এছাড়া বিভিন্ন দেশের মানুষ কিন্তু আমাদের যে এখানে একটা 1971-এর পটভূমি আছে সেটা কিন্তু আমাদের দেশের মানুষ যেভাবে জানে সেটা কিন্তু বাইরের আরেকজন সেভাবে বলতে পারছে না। কিন্তু তারপরও তাদের টেক অ্যাওয়ে আমি দেখলাম যে দে আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। ওরা বুঝতে পেরেছে যে এইটা এখানে আসলে কি মেসেজটা পোর্ট্রে করা হচ্ছে এবং নারীরা যে 1971 সালেও যেরকম একটা পরাধীনতার বেড়াজালে আবদ্ধ ছিল এবং 2020-22-23-এ এসেও যে সেখান থেকে অনেকটাই পরিস্থিতি বদলালেও তাদের পরিস্থিতি কতটুকু বদলাতে পেরেছে সেই ব্যাপারটা খুব রিলেট করতে পেরেছে। আপনার যারা ভক্ত রয়েছেন বা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের বোধ করি অনেকেরই জিজ্ঞাসা যে ছোট পর্দায় কাজ করার তো এক ধরনের অভিজ্ঞতা এবং এক ধরনের স্কিল, বড় পর্দায় যখন সেটি হয় এবং যখন আপনি কাজ করতে চান তখন তো নিজেকে কিছুটা বদলে ফেলতে হয়। এই বদলে ফেলাটা কেমন, মানে রূপান্তরটা কেমন? আমার মনে হয় না আমি খুব বেশি কোনো কিছু বদলাতে চাই। চরিত্র বা কাহিনীর প্রয়োজনে আসলে আমার মনে হয় যে আপনি যখন একটা চরিত্র অভিনয় করছেন সেটা কোন মাধ্যমে যাবে সেটা কিন্তু সেই চরিত্র জানে না। সেই চরিত্র তার জীবনটা অতিবাহিত করছে এবং সেই চরিত্রের প্রতি কতটুকু অনেস্ট থেকে কাজ করা যায়। এখন ছোট পর্দার কাজগুলো ছোট পরিসরে হয়, সেখানে আসলে মেলে ধরার সুযোগ অতটা থাকে না, কিন্তু বড় পর্দার কাজগুলোতে তো আসলে একটা পরিসরটা বড় এবং একটা জার্নি থাকে, সবকিছু মিলে কাজের পরিধিটাও একটু বড় হয়। তো সবকিছু মিলে আসলে সেটা আবার আমার ক্ষেত্রে দুটো খুব বেশি মাধ্যমে ডিফার করে না, রাদার দেন চরিত্র এবং কাহিনীর ক্ষেত্রে। আপনার কাছে একটা কুইক কোয়েশ্চেন করব তার আগে, ইনফ্যাক্ট তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপ দেখে আসবো আমাদের চলচ্চিত্র উৎসবে যে চলচ্চিত্রগুলো দেখানো হবে সেগুলোর কিছু ভিডিও ক্লিপ। আমি কুইকলি একটু আপনার কাছে জানতে চাই এটি প্রস্তুত হওয়ার আগে, সেটি হচ্ছে যে আপনি যখন একটি চলচ্চিত্রে বা এমনকি একটি নাটকে যখন অভিনয় করতে যান আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ক্যারেক্টারাইজেশন নাকি স্টোরি টেলিংটা, প্লট? আই থিঙ্ক বোথ। আমি অ্যাজ অ্যান অডিয়েন্স যদি দেখা গেল স্ক্রিপ্ট পড়ে কনভিন্সড না, তখন কিন্তু সেই ক্যারেক্টারটাও মনে দাগ কাটবে না। আবার অ্যাজ আ স্টোরি দেখা গেল খুব ভালো বাট ক্যারেক্টারটা সেখানে সেরকমভাবে কোনো কাজ করার জায়গা নেই, সেটাও আসলে আমি করতে চাই না। সো আই থিঙ্ক দ্য কম্বিনেশন অফ বোথ অফ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। রাইট। আর একটা ছোট্ট করে জানতে চাই যে এই যে চলচ্চিত্র উৎসবে আপনি এসেছেন, রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল, এটির বাইরেও দেশে বিদেশে অনেক ধরনের ফেস্টিভ্যাল হয়। একজন অভিনেত্রী হিসেবে, একজন শিল্পী হিসেবে এই ধরনের আয়োজনের গুরুত্বটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের এক এক দেশের এক একটা সংস্কৃতি রয়েছে এবং রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল যেমন আন্তর্জাতিক ফেস্টিভ্যাল, সেখানে বিভিন্ন দেশ থেকে ছবি আসছে, বিভিন্ন দেশের পরিচালকরা তাদের ছবি দেখানোর সুযোগ পাচ্ছে। তো এটা একটা কালচারাল এক্সচেঞ্জ হাব বলতে পারি এবং ফেস্টিভ্যালগুলোতে কিন্তু আসলে আপনার যে জানাশোনার ব্যাপারগুলো সেটাও হয়, যেমন আপনাদের আয়োজনে একটা ডিরেক্টরস ওয়ার্কশপ টাইপের একটা ব্যাপার হচ্ছে, সেখানে অনেক ডিরেক্টর আসছেন, তাদের সাথে একটা ইন্টারাকশনের সুযোগ হচ্ছে। যারা ফিল্ম মেকিং আগ্রহী বা যারা আসলে দর্শক হিসেবে ফিল্ম দেখতে আগ্রহী তাদের জন্য এটা খুব বড় একটা সুযোগ। নিশ্চয়ই আসবো আপনার কাছে দেবানী কুণ্ডু, আপনার কাছেও আসবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট কয়েকটা ক্লিপস দেখে আসবো চলচ্চিত্র উৎসবের, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। প্লিজ ক্যাচ না টাই। আরে ক্যাচ গুড্ডি। থ্যাংক ইউ ভেরি মাচ। গিভ না টাই। হ্যাঁ? আরে গিভ না টাই। ও আচ্ছা।
ইয়ে শুনুন। What do you do? জি? I give you ঘুড়ি fry. You do not water. আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। অশিক্ষিত নাকি আপনি? আমি আপনাকে ঘুড়িটা দিলাম উড়ায় রাখতে, আর আপনি পানিতে ডুবাই দিলেন। দেখুন, আমি তো কিছুই করিনি। আমি তো শুধু আপনার দিকে চেয়েছিলাম, মানে আপনার পায়ের দিকে চেয়েছিলাম। I give মানে আমি কি আপনাকে ঘুড়িটা দিয়েছিলাম আমার পায়ের দিকে তাকায় থাকতে? ইয়ে আই এম সরি। ইয়ে শুনুন, আমার ইয়ে শুনুন না, এই যে দুটো চলচ্চিত্রের ক্লিপ, এবং এই দুটো চলচ্চিত্রের প্রথমটি আগামীকাল প্রদর্শিত হবে প্রিয়তমা জেনেসিস সিনেমা হলে উদ্বোধনী অনুষ্ঠানের পরে, এবং ক্লোজিং যে ডে সেখানে এই আকর্ষণটি থাকছে। ফাতিমা চলচ্চিত্রটি প্রদর্শিত হবে, এবং কিছুক্ষণ আগে কথা বলছিলেন ফাতিমা চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র ফারিন। আমরা একটু দেবানিক কুণ্ডু আপনার কাছে আসতে চাই। আপনি গত বেশ কবছর ধরে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে রয়েছেন, কেন রয়েছেন? মানে এটার খুব মজার ঘটনা। আমি প্রথম আমার একটা ছবি 2009 এখানে দেখানো হয়, রঙিন গধূলি। তারপর 2012-তে দেখানো অভিমান। তারপরে এদের সঙ্গে সম্পর্কটা আমার অনেকটা মানে মধুর সম্পর্ক তৈরি হয়, আলাপ হয়, ক্লোজ হয়ে যায়। তা ভালো সফটওয়্যার ডিমান্ড করে, তখন ইতিমধ্যে ছবিটা দেখার যে প্রদর্শনী হয় তার সঙ্গে এদের সঙ্গে আমাদের একটা কী বলবো নিবিড় বন্ধন তৈরি হয়ে যায়। কিছু কিছু ছবি আমি পাঠাই ছবি দেখানোর জন্য। তারপরে আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর লোক আর কি, মানে নট অনলি বেঙ্গল থেকে, সমস্ত ওভার ইন্ডিয়ান থেকে আমার কাছে অনেক ছবি আসে যারা রেইনবোতে দেখানোর জন্যে, লন্ডনে দেখানোর জন্য ছবি বলে। আমি তখন ছবিগুলো পাঠাই, তারা দেখে, এবং আন্তর্জাতিক মানের তৈরি হয় কিন্তু ছবিটা। সেখান থেকে আস্তে আস্তে সম্পর্ক ভালো হতে থাকে। তারপরে আমি আসি মাঝে মাঝে ছবি দেখাতে। 2019-এ আসি আমি, আমার ছবি একটা শর্ট ফিল্ম ছিল এখানে দেখানো ভয় বলে, সেটা দেখানো হয়। তারপর থেকে আস্তে 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 যেটা হয় যে বিভিন্ন লোকের বিভিন্ন রকম ছবি তারা আমাকে বলে যে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর জন্য, আমি পাঠিয়ে দিই এবং এখানেও পাঠাই। এদের সঙ্গে সম্পর্ক যেটা হয় আর কি, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন ফেস্টিভ্যালের একজন পার্ট অফ ফেস্টিভ্যাল হয়ে গেছে। নিশ্চয়ই জানতে চাচ্ছিলাম যে ফেস্টিভ্যালে আপনার সম্পৃক্ততা, কিন্তু আমার আরেকটু জানতে ইচ্ছে করছে, কারণ আমরা তো আমরা যারা লন্ডনে থাকি আমরা ফেস্টিভ্যালটাকে একভাবে দেখি, কিন্তু আপনি কলকাতা থেকে আসেন ফেস্টিভ্যালের আগে, এবং অডিয়েন্সের যে রিয়াকশন, তাদের যে এঙ্গেজমেন্ট, যেসব চলচ্চিত্র দেখানো যায়, মানে ওভারঅল যে ফেস্টিভিটি, সেটিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, সত্যি বলতে কি এরকম একটা ব্যস্ততম জায়গা, মানুষ যেখানে সমস্ত প্রফেশন নিয়ে তাদের নিজস্ব লাইফ সাস্টেন করার জন্য মানুষজন নিয়মিত লড়াই করছে, সেখান থেকে সময় বের করে সিনেমা দেখতে আসা, সেটা কিন্তু বিশাল ব্যাপার। স্পেশালি ওপেনিং ডে এবং ক্লোজিং ডেতে এত লোক সিনেমা দেখে একসঙ্গে, সেটা কিন্তু ভাবা যায় না। এবং অন্যান্য দিনও ওই ডেজে বসে 4টে থেকে 6টা থেকে সিনেমা দেখতে আসে লোকে, সেটা কিন্তু সত্যি ভালো লাগে। এবং তাই নয়, ছবি দেখে কিন্তু তারা কিন্তু রিয়াকশান ডিমান্ড করে, কীভাবে ছবিটা হয়েছে, তার ডিরেক্টর। আমরা যখন ছোটোবেলায় সিনেমা দেখতাম, আমি খুব হার্ডলি মনে পড়ে যে কে পরিচালক, কে ক্যামেরা করেছে, কে এডিট করেছে, এই কথাটা আমরাও জানতে চাইতাম না হয়তো। কিন্তু এখন যারা দর্শক দেখি, তারা কিন্তু প্রত্যেকে খুঁটিনাটি দেখার চেষ্টা করে, কোথাকার গল্প কে করেছে, ইভেন সম্পাদনা পর্যন্ত কে করেছে সেটাও জানার চেষ্টা করে। সেটা একটা ভালো দিক। এবং সবচেয়ে কথা, অডিয়েন্সের একটা কি বলবো যে স্যাটিসফ্যাকশন যেটা সিনেমা দেখে, সেটা কিন্তু ভীষণ উপভোগ করার মতো। একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, কিন্তু তার আগে খুব ছোট করে জানতে চাই, সেটা হচ্ছে যে একটা সময় ছিল আমরা যারা এবার বাংলার অর্থাৎ বাংলাদেশের মানুষ, তাদের যে সৃষ্টিশীল কাজগুলো চলচ্চিত্র থেকে শুরু করে নাটক, অনেক কিছুই কিন্তু আপনাদের ওপারটাতে দেখানোর সুযোগ সীমায়িত ছিল। আমি বলবো না যে একদম ছিল না, কিন্তু এখন এটা অনেকটাই অবাধ হয়ে গেছে, এবং ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আমাদের ফারিন থেকে শুরু করে আমাদের দেশের অনেক বড় বড় স্টার, তারা কিন্তু কলকাতায় সমানভাবে জনপ্রিয়, ভারতের যে অডিয়েন্স সেখানে।
এই যে অভিযোজন বা এই যে এক ধরনের আদান প্রদানের যে জায়গাটা তৈরি হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখেন, সেভাবে কিভাবে মূল্যায়ন এটা করেন? সবচেয়ে বড় মোস্ট ওয়েলকাম। আমি অনেকেই জানে না হয়তো, কামাল ভাই জানে যে আমি গত 2010 থেকে সবাইকে বলে আসতাম এবং ওখানকার বাংলাদেশের সমস্ত পরিচালক প্রযোজকদের বলতাম যে দুটো বাংলার ছবি আদান প্রদান ভীষণ জরুরি। তার কারণ যদি আমি সিনেমার পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক থেকে দেখেন যে বম্বেওয়ালারা সিনেমাতে মানে আউট অফ ইন্ডিয়াতে সবাই বম্বেওয়ালা সিনেমায় বোঝায়, তারপরে কিন্তু সাউথের 4টে স্টেট ছবি শেয়ার করে, যার ফলে ওরা বিগ বাজেটের ছবি করতে পারে, 4টে স্টেটের ছবি দেখাশোনা করে। সেইখানে বললাম যে আমাদের বাংলায় ওয়েস্ট বেঙ্গলের যে ছবিটা তৈরি হয় সীমিত সংখ্যক লোক সিনেমা দেখে। বাংলাদেশে কিন্তু 17 কোটি লোক, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি লোক যদি ছবি লেনদেন করে, ছবির মার্কেটটা অনেক বড় হতে পারে, ভালো বাজারের ছবি হতে পারে। তাতে কি বাণিজ্যিক দিকটা সফল হলে কিন্তু প্রযোজকরা এগিয়ে আসবে ছবি দেখার জন্য। সেইটা কিন্তু কমে যাচ্ছে। বারবার করে আমি রিকোয়েস্ট অনেককে বলেছি, ইনফ্যাক্ট মানে থিয়েটার সংখ্যা আপনি যদি দেখেন ওয়েস্ট বেঙ্গলে 980টা সিনেমা হল ছিল, সেখানে এখন দাঁড়িয়ে 281টা দাঁড়িয়েছে। আসবো আপনার কাছে দেবানী। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম। 25তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে আয়োজনটি কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, উদ্বোধন হতে যাচ্ছে, সেটি নিয়ে আজকের যে আলোচনা বিলেতের আলাপ, সেখানে আমরা অতিথিদের কাছে যাব। তার আগে এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাবরিনা হোসেনের এই ফেস্টিভ্যাল নিয়ে কিছু শুভেচ্ছা বার্তা রয়েছে, সেটি শুনে আমরা তারপরে প্যানেলে ফিরে আসবো। চলুন শুনে আসি। 25 বছর পূর্ণ করেছে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল। গত 25 বছর ধরে ওনারা বাংলাদেশি ফিল্মস এবং এছাড়া আরও পৃথিবীর বিভিন্ন কোণা থেকে নিয়ে আসেন বিভিন্ন সুন্দর সুন্দর ফিল্মস, সেটাকে প্রমোট করেন ব্রিটেনে। NTV is proud to support the Rainbow Film Festival, the 25th year. I would like to say congratulations to Mustafa Kamal and his entire team for hosting this prestigious film festival every year in Britain. আশা করি ওনারা এই ভালো কাজটিকে আগামীতেও ক্যারি অন করবেন। সেই উৎসব নিয়ে কথা শুনছিলেন এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাবরিনা হোসেনের এটি নিয়ে শুভেচ্ছা বার্তা। আমরা একটু কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ফেস্টিভ্যাল নিয়ে, তারপরে আবার প্যানেলে ফিরে আসবো। সেটা হচ্ছে যে আগামীকাল যে উদ্বোধন, সেটি মাইল্যান্ডের জেনেসিস সিনেমা হল, সেখানে অনুষ্ঠিত হবে, যেটি আপনারা শুনেছেন। এবং এবারে 4টি ভেন্যুতে এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে। জেনেসিস সিনেমা হল এটির উদ্বোধন, তারপরে ব্র্যাডিয়ার সেন্টার যেটি পূর্ব লন্ডনেই অবস্থিত, এর বাইরে কুইন মেরি ইউনিভার্সিটির সঙ্গে একটা কোলাবোরেটিভ কাজ বলতে পারেন, সেটি হচ্ছে যে ডকুমেন্টারিগুলো রয়েছে বা শর্ট ফিল্মগুলো রয়েছে সেখানে প্রদর্শিত হবে। এবং কুইন মেরি এটির ভেন্যুর যে সাপোর্ট সেটি তো দিচ্ছেই, পাশাপাশি তারা জয়েন্টলি আমাদের সঙ্গে এই কোলাবোরেটিভ কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এবং সমাপনী দিনে যেদিন ফাতিমা চলচ্চিত্রটি দেখানো হবে, সেটির ভেন্যু হচ্ছে রিচ মিক্স, পূর্ব লন্ডনের আরেকটি জনপ্রিয় খুবই ভাইব্রেন্ট একটা ভেন্যু। সেখানে 2 থেকে 9 জুন এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আবার একটু আলোচনায় ফিরে আসতে চাই। আমি মোস্তফা কামাল আপনার কাছে আবার ফিরে আসতে চাই। আপনি বলছিলেন যে শুরুর দিককার যে অভিজ্ঞতা সেটি, তো এই যে গত 25 বছরে এই ফেস্টিভ্যালটি বড় হয়েছে এবং শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনের ভেতরেই এটি সীমাবদ্ধ থাকেনি। আমরা জানি যে আপনি উইমেন যে ফিল্ম মেকার রয়েছেন তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করা, তাদেরকে নিয়ে ফিল্ম মেকিংয়ের যে কাজগুলো বা এক ধরনের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জায়গা আপনি তৈরি করেছেন, ডিরেক্টরসদেরকে নিয়ে আপনি বিভিন্ন সময় বসেছেন, প্রদর্শনী হয়েছে। তো এবারে 25তম আসরটিতে আর কি থাকছে যেগুলো আগের আসরগুলো থেকে কিছুটা আলাদা? ধন্যবাদ। আসলে আমরা প্রথম যখন শুরু করেছিলাম তখন শুধুমাত্র সিনেমা দেখানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অন্যান্য আরও কিছু অনুষ্ঠান সংযোজন করি। যেমন প্রথমেই ছিল মানে কোশ্চেন অ্যান্সার সেশন, তারপরে সেমিনার, ফিল্মের পরে কথা বলা, এগুলি ছিল। তো যাই হোক, এবার অতিরিক্ত আমরা বেশ কয়েকটি কাজ হাতে নিয়েছি, সেটাকে আমাদের এই 25 বছরকে সামনে রেখে একে একটু ধরে রাখার জন্য। প্রথমত হচ্ছে যে এবার আমাদের টোটাল 38টি সিনেমা দেখানো হচ্ছে, 15টি দেশে 18টি ভাষায়, মোট 38টি সিনেমা দেখানো হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা কালকে
জেনেসিস সিনেমা হলে শুরু করব, কিন্তু সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, শনিবার পর্যন্ত, অর্থাৎ জুনের 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল 4টার থেকে 4টায় এবং 6টায় দুটো করে প্রদর্শনী থাকবে ব্র্যাডলি আর্ট সেন্টারে, এবং শনিবারে ওই রিচমিক্স সেন্টারে দুপুর 12টায় ফাতিমা সিনেমার প্রদর্শনীর মাধ্যমে আমাদের অনুষ্ঠানে শেষ হবে। আর এর মধ্যে অতিরিক্ত সংযোজন যেটা হচ্ছে, এইবারই আমরা প্রথমবারের মতো, যেটা একটু আগে বললেন, কুইন মেরি ইউনিভার্সিটির সঙ্গে একটা কোলাবোরেশন করে ওদের একটা হল আছে ব্লক, সেই ব্লক সিনেমা হলে আমরা 19টি ডকুমেন্টারি ফিল্মস দেখাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে। সেখানে আরবি, ফার্সি, বাংলা, উর্দু, হিন্দি, বিভিন্ন ভাষায় সিনেমাগুলো আছে, ওখানে দেখানো হচ্ছে। এইটা হচ্ছে একটা সংযোজন। দ্বিতীয় সংযোজন হচ্ছে আসলে আগামী 3 তারিখ থেকে 1 মাস ব্যাপী টাওয়ার হ্যামলেট কাউন্সিল এবং ব্র্যাডলি আর্ট সেন্টার প্লাস রেইনবো ফিল্ম সোসাইটির একত্রে একটা আর্ট এক্সিবিশন শুরু করতে যাচ্ছে। সেটা হচ্ছে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের 25তম বার্ষিকটাকে সামনে রেখে সেখানে আমরা 25 বছরের কিছু সিনেমা, বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা, তাদের কাজকর্ম নিয়ে এই যে প্রদর্শনীটা, এটা একটা ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড স্পেশাল ইভেন্ট। এইটা আপনার ওই 2 তারিখ থেকে পুরো 1 মাস ব্যাপী চলবে, যেটার আয়োজক ব্র্যাডলি আর্ট সেন্টার, যেটা টাওয়ার হ্যামলেট কাউন্সিলের একটা অঙ্গ সংগঠন, এবং রেইনবো ফিল্ম সোসাইটি। এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে যে আমরা ওই 8ই জুন শনিবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারাদিন ব্যাপী একটা ওয়ার্কশপের আয়োজন করছি, যেখানে আমাদের লোকাল বিলেতের 6 জন চলচ্চিত্র পরিচালক এবং আমাদের ভারতের যে চলচ্চিত্র দেবানিক কুণ্ড আছে, এই 7 জন মিলে আমরা সারাদিন ব্যাপী একটা ওয়ার্কশপের আয়োজন করেছি, যেখানে বিভিন্ন রকম প্রফেশনাল বিষয়াদি নিয়ে কথাবার্তা বলা হবে। কারো যদি কোনো কিছু জানার থাকে ফিল্ম সম্পর্কে, তারা সেটাকে বলতে পারবে। এইটা। আর সবচেয়ে সিগনিফিকেন্টলি, to make this event memorable and to be in the history, আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং আমরা মনে করি যে এইটা খুবই প্রয়োজন ছিল, যেটা আমাদের এখানে আগে উদ্যোগ নেওয়া হয় নাই। সেটা হলো যে সিস্টেম্যাটিক্যালি বাংলা সিনেমা দেখানো শুরু রেইনবো ফিল্ম সোসাইটি করে 2000 থেকে, কিন্তু তার আগে আমাদের উত্তরসূরিরা 70-এর দশকে কিছু কিছু বাংলা সিনেমা মাঝে মাঝে এনে দেখাতেন, অ্যান্ড ইট ওয়াজ ভেরি পেইনফুল প্রসেস। এবং খুব যে মসৃণ ছিল তা কিন্তু না, এবং তারা কিন্তু করেছেন। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে তাদের কথা কিন্তু আমাদের সোসাইটির আজকে হয়তো 90-95% লোক জানেই না, এবং যে 5% লোক জানে তারাও কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছে। সো আমরা কি করেছি, আমাদের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু পেরেছি আমরা সমস্ত জিনিসগুলোকে, ইনফরমেশনগুলোকে কালেক্ট করে একটা বই আকারে আমরা প্রকাশ করেছি, যে বইটা অন্ততপক্ষে আমাদের এর পরের যে জেনারেশন, তারা এই জিনিসগুলো জানতে পারবে যে আসলে শুধুমাত্র রেইনবো না, এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংগঠন যারা বাংলাদেশি সিনেমাকে বিলেতে মানে প্রমোট করেছে, তাদেরকে আমরা তুলে ধরার জন্য এই বইটা আমরা করেছি। এবং আমার মনে হয় যে এটা ওয়ান অফ দ্য মানে বেস্ট মানে অ্যাটেম্পট বাই রেইনবো ফিল্ম সোসাইটি দিস ইয়ার। নিশ্চয়ই, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা বড় ধরনের কাজ। যারা উত্তরসূরি ছিলেন, চলচ্চিত্র দেখার জন্য আজকের যে অবস্থা বা এই ফিল্ম ফেস্টিভ্যালটি আজকে যতদূর এসছে, তার আগে যারা ভিত্তি নির্মাণ করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা থেকে তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে এক ধরনের অ্যাকনলেজ করা। এবং ডিরেক্টরস মিটের কথা যেটি বললেন মোস্তফা কামাল, আপনারা অনেকেই এই দেশের হে ফেস্টিভ্যালের কথা জানেন, একটা লিটারেরি ফেস্টিভ্যাল। সেখানে যে শুধুমাত্র বই নিয়ে কথা হয় সেটি নয়। আমি গত সপ্তাহে গিয়েছিলাম হে ফেস্টিভ্যালে। এটা পৃথিবীর সবচেয়ে বড় বড় বুকার পুরস্কার থেকে বড় বড় লেখক যারা বিভিন্নভাবে সারা পৃথিবীতে নাম ছড়িয়েছে, তাদের যে চিন্তা ভাবনার প্যাটার্ন বা তাদের কাজগুলো নিয়ে কথা বলবার সরাসরি একটা সুযোগ কিন্তু সেখানে ছিল। কাজেই ওই ধারণারই বলা যায় যে একটা মিনিয়েচার ভার্সন হতে যাচ্ছে ব্র্যাডলি আর্ট সেন্টারে 8 তারিখে। সঙ্গেই থাকুন। এই পর্বে আমাদের সঙ্গে নতুন করে যোগ দিয়েছেন কোয়েনা চ্যাটার্জি। তিনি টরন্টো থেকে এসছেন, কানাডা থেকে এসছেন রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে, এবং তার অন্য সব পরিচয় বাদ দিয়ে যে পরিচয়টির কারণে আজকে আমরা আমাদের প্যানেলে তাকে অন্তর্ভুক্ত করেছি, তিনি একজন ফিল্ম এনথুসিয়াস্ট।
মানে এক কথায় বলতে পারি। কোয়েনা, অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এবং আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমি একটু প্রথমে আপনার অনুভূতিটা জানতে চাই যে বিলেতে আপনি প্রথম এসেছেন যতটুকু জানি এবং একটা বড় ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন। আপনি বাংলাদেশেও গিয়েছেন, আমাদের ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল যে ফেস্টিভ্যাল হয় সেখানে যোগ দিয়েছেন। আপনার কি এক্সপেকটেশন, কি দেখবেন কালকে বলে মনে হচ্ছে? এক্সপেকটেশন যা আমি মানে শুনে এসেছি এত বছর ধরে এনাদের ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, আমি বাংলাদেশেটাতেও গেছি, ওখানে দেখেছি, ইভেন ওখানে আমি সিনে ওয়ার্কশপও করেছি যেখান থেকে আমার ইন্টারেস্ট আরও বেশি গ্রো করেছে। সো আমাকে ইনি অনেকবার বলেছেন যে আসতে পারলে আসবো ডেফিনেটলি, বাট দিস ইয়ার ওয়াজ মোর অফ লাইক 25th অ্যানিভার্সারি যেটা, তো সেটার জন্য আই ওয়াজ লাইক মোর এক্সাইটেড টু কাম দিস ইয়ার। তো আমি এবছর তাহলে যেতেই হবে। আই এম এক্সপেক্টিং লাইক it will be something grand, like obviously it is a milestone এদের জন্য। তো সেটার জন্য I would say like ইনি যারা আমাদের 38 খানা ফিল্মস দেখানো হবে, documentaries will be there, and তারপরে we're expecting probably like more footfall over there and like more attractions to be there, so probably এটাই আমি এক্সপেক্ট করছি ওখানে। সেটা একটা জিনিস একটু জানতে চাই যে ধরেন আপনি চলচ্চিত্র ভালোবাসেন, চলচ্চিত্র প্রেমী, এবং ইটস নট এ ভেরি সিরিয়াস কোয়েশ্চেন, আপনি আপনার মতো করে বলতে পারেন, সেটা হচ্ছে যে হাতে রিমোট নিয়ে আপনি তো বসে গেলেই পৃথিবীর তাবৎ দুনিয়া আপনার সামনে, মানুষ কেন ফিল্ম ফেস্টিভ্যালে আসবে, মানে কি মনে হয়? আমি বলছি ফিল্ম ফেস্টিভ্যালে গেলে ওখানে বসে ওখানে দেখাটা ইজ আ ডিফারেন্ট একটা ফিলিং, যে আমি যেখানে খুশি বসে দেখতে পারি, আমি সেটা ওখানে কানাডায় বসে দেখতে পারি, আমি কলকাতা থাকলে দেখতে পারি ডেফিনেটলি, বাট ওই যে ফিলিংটা যে সামনে ডিরেক্ট আপনি বসে একটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখছেন, সেখানে অনেক বিভিন্ন জায়গা থেকে লোক আসছে দেখতে, ইভেন সিনেমা হলে দেখাটা ইজ আ ডিফারেন্ট থিং, ওইটা সিনেমাটা কিছু দিনের জন্য চলছে, বাট এখানে আই ক্যান সি লাইক different kind of films আসছে যেখানে different director all over the world, তারা অন্য different language movies আসছে, তো ইভেন ডকুমেন্টারিজ, নট অনলি ফিল্মস, তো সব কিছু ওখানে বসে একটা সেম জায়গায় দেখতে পাবেন, তো সেটা আমার কাছে অনেক বড় পাওনা আমি বলবো, সেটা একটা অন্য এক্সপিরিয়েন্স। তো আর সেটা আমি যখন ঢাকাতে গেছি সেখানে করেছি, সেটা এক্সপিরিয়েন্সটা দেখেছি আমি, সেই জন্য আমি আরও ভেরি মাচ এক্সাইটেড এবারে কি লন্ডনে আমি কি দেখতে পাবো, লন্ডনে কীরকম নতুন কি দেখতে পাবো, দ্যাটস ওয়াই। তো তার সাথে অনেক ধন্যবাদ। ফারিনা, আপনার কাছে আবার একটু আসতে চাই, যে প্রশ্নটি দিয়ে শেষ করলাম সেই প্রশ্নটা আপনার কাছে, যে এই যে বাড়িতে বসেই সোফায় বেশ রিল্যাক্সড হয়ে সিনেমা দেখার যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, কিন্তু সেটির বাইরে গিয়েও কিন্তু এখনও কিন্তু অন্তত পশ্চিমে আমরা দেখছি, বাংলাদেশের বিষয়টা অত ভালো বলতে পারবো না কারণ অনেকদিন দেশ ছেড়েছি তো, কিন্তু আপনার কাছে জেনরিক প্রশ্ন, যে আপনার কি মনে হয় যে চলচ্চিত্র প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার ব্যাপারটা এখনো কি মানুষকে টানে? আমার মনে হয় যে সিনেমা বলি বা যে কোনো ক্ষেত্রে এটা তো একটা এন্টারটেইনমেন্টের মাধ্যম, এবং বাংলাদেশের কথা যদি স্পেশালি বলি, আমাদের দেশে এন্টারটেইনমেন্ট বলতে কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে একটা ফ্যামিলি যে খাচ্ছে, এটা জানি অবশ্য, এর বাইরে কি আছে বলুন না, সেরকম ভাবে কোনো পার্ক আছে বা সেরকম বিনোদন কেন্দ্র আছে? তো বিনোদনের একটা বড় জায়গা কিন্তু সিনেমা হল, এবং সিনেমা হলে শুধু মানে সিনেমা দেখা কিন্তু না, যাওয়া, সবাই ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডরা সহ যাওয়া, দেন ওখানে আপনি একটা খাওয়া দাওয়া করছেন, একসাথে ফিল্ম দেখছেন, এবং আপনার বাসায় যখন ফিল্মটা দেখছেন একটু পরপর হয়তো আপনার ইন্টারাপশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট একটা সিনেমা হলের মধ্যে যখন সবার সাথে বসে দেখছেন, অডিয়েন্সের লাইভ রিয়াকশন এন্ড এভরিথিং, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এবং ওটার পরে বের হয়ে যখন আপনি আরেকজনের সাথে আলোচনা করছেন ফিল্মটা নিয়ে, বা ফিল্মটা যখন আপনি দেখছেন একদম পুরো মনোযোগ আপনার ফিল্মের দিকে থাকছে, তো এটা কিন্তু আপনার মাথায় অনেকক্ষণ থেকে যায়, এবং বড় পর্দায় একটা ফিল্ম ওয়ার্ক করানোটাও কিন্তু অনেক ডিফিকাল্ট, মানে একটা অডিয়েন্সকে ধরে রাখাটা কিন্তু ইটস ভেরি চ্যালেঞ্জিং। তো সেই সব কিছু মিলে যখন আপনি একটা ভালো ফিল্ম দেখে বের হবেন, সেটা রেস্টটা কিন্তু অনেক দিন থেকে যায়, বাট বাসায় বসে আসলে সেটা কতটুকু কার্যকরী হবে সেটা আমি বলতে পারছি। আমি একটু ফাতিমার চলচ্চিত্রটির প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখতে পাই যে আপনার চরিত্রের ভেতরে একটা ডুয়েল ক্যারেক্টার, সেটাই বলছিলেন বোধহয়, তাই তো? ডুয়েল বলতে মানে ফিল্ম উইদিন ফিল্ম। আচ্ছা, একটির যে ক্লিপ আমরা দেখলাম সেখানে ভীষণ রকমের স্বাধীন চেতা একজন নারী, তিনি কথা বলছেন, তিনি কর্মজীবী নারী, এবং খুব অল্প সময়ের ভেতরে আমরা বোধহয় কিছুটা ধারণা পেতে যাচ্ছিলাম যে এটা বোধহয় আমাদের সোসাইটির যে প্রথাগত যে এক ধরনের কি বলবো যে নারীদের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি, সেটির বিপরীত ওই মিথকে ভেঙে ফেলা বা ওই যে বাউন্ডারিকে চ্যালেঞ্জ করার একটা ব্যাপার রয়েছে, আসলে কি বিষয়টা তাই? আমি বলবো যে এটা
ঠিক সেটা আবার এটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা মানুষের গল্প। আচ্ছা। আমার মনে হয় যে প্রতিটা মানুষের তো লাইফে একটা করে জার্নি থাকে, এবং এই ফাতিমার জার্নিটা আসলে একদম স্মুথ না। এবং আচ্ছা, এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনি আমাদের দর্শকদের মজার সঙ্গে? বলতে এটাকে মজার অভিজ্ঞতা বলে না, বাট ইটস আ ভেরি লং এক্সপিরিয়েন্স। আমরা এই ছবিটার কাজ, এটা আসলে আমার যে কোনো কাজের আগে আমার বিজ্ঞাপন 2-3টা বিজ্ঞাপন করার পর আমার প্রথম একটা ফুল লেংথ কাজ হচ্ছে এটা। বিফোর আই ডিড ড্রামা, বিফোর আই ডিড এনিথিং। সো এই ছবি ফুটেজগুলো আমরা দেখেছি, সেটা ফিল্ম করা। বাট যারা এই ছবিটা দেখেছে ওরা আসলে মাঝখানে যে 5 বছর চলে গেছে সেটা বুঝতে পারেনি খুব একটা। মনে হয়েছে যে আমার সবকিছু একই। আপনি শুরুতেই বলছিলেন যে এই চলচ্চিত্রটি করতে গিয়ে এক ধরনের সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে পরিচালককে বা প্রডিউসারকে। ধ্রুব হাসান এটির নির্মাতা, এবং আমরা জানি যে ওই সত্যজিতের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে যে তার পরিবারের অনেক কিছু বিক্রি হয়ে যাচ্ছিল। যখন অনেক বেশি বিক্রি হচ্ছিল তখন তার স্ত্রী বুঝতে পারছিলেন যে সত্যজিৎ নতুন কোনো ছবিতে হাত দিয়েছেন। তো আমরা সেই সংগ্রামের দিকে যাব না, আমার একটু জানতে ইচ্ছে করছে যে এই যে একটা চলচ্চিত্রের পেছনে যে সংগ্রাম বলেন বা শ্রম দিয়েছেন আপনারা, যখন আপনি অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছেন যে না চলচ্চিত্রটি ভালো হয়েছে, আপনার অভিনয় ভালো হয়েছে, এই অনুভূতিকে কি একটু ব্যাখ্যা করা যায়? আসলে at the end of the day I'm very glad the film actually released, বিকজ এটা অলমোস্ট শেলফড হওয়ার পথে ছিল, বা শেলফটি হয়েছিল বলতে গেলে। আমরা যখন থ্রু ভাই সেকেন্ডবার অ্যাটেম্প্ট করে তখন করোনা শুরু হয়ে গেল, তারপর থার্ড টাইম আরেকবার অ্যাটেম্প্ট করে ফাইন্যান্সার পাচ্ছিল, মানে এই ফিল্মটা যে শেষ হয়েছে এবং ফাইনালি রিলিজ পেয়েছে, এইটাই আমার মনে হয় সবচেয়ে বড় একটা ব্লেসিং। এবং এইটার জন্য কিন্তু আমাদের ডিরেক্টর আর অন্য কোনো কিছুতে কাজ করেননি, উনি মেন্টালি এতটা ইনভলভ হয়েছিলেন এবং ওনার কাছে মনে হয়েছে যে ছবিটা শেষ করা দরকার, এবং এইগুলো গল্পও কিন্তু আমাদের ছবিতে উঠে এসছে। সো হিজ পার্সোনাল জার্নি ইজ অলসো দেয়ার ইন দ্য ফিল্ম। সো যারা দেখবেন তারা আসলে এটাও দেখতে পারবেন। সো অ্যাট দি এন্ড অফ দ্যাট আই এম ভেরি হ্যাপি দ্যাট ইট রিলিজড অ্যান্ড হি অ্যাকচুয়ালি গট দ্যাট মেন্টাল রিলিজ। নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। যাবার আগে মানে আমি দেবানন্দ কুণ্ডুর কাছে যাবার আগে একটু যদি জানতে চাই যে এই চলচ্চিত্রের এমন কোনো সংলাপ কি আছে যে সংলাপটা আপনার এই মুহূর্তে মনে পড়ছে বা এটি দর্শকদের সঙ্গে শেয়ার করা যাবে? হ্যাঁ, আমাকে আসলে আমাদের মানে ওখানে যে দাহকাল একটা ছবি হচ্ছিল, সেখানে তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি কি ছবিটাতে আর কাজ করবেন না, এই ছবিটা তো শেষ করা দরকার। তখন ফাতিমার রিপ্লাই ছিল যে সুবর্ণাদের গল্প তো সবাই দেখতে চায়, কিন্তু আমার গল্প সেটা কি দেখে? কেউ দেখে না। অনেক ধন্যবাদ। দেবানিকা, আপনার কাছে একটু আসতে চাই যে এবারের রেইনবো চলচ্চিত্র উৎসবের আপনি শুনলেন এবং আপনি জানেনও যে যা কিছু হচ্ছে একটা বিরাট কর্মযোগ্য। 25 বছর পার করে এসছি আমরা, আগামীতে হয়তো আরও অনেক দূর যাবে রেইনবো ফিল্ম সোসাইটি। ওভারঅল আপনার কাছে এই যে চলচ্চিত্র উৎসবের যে আমেজটা বা এই যে এঙ্গেজমেন্টটা, কমিউনিটি এঙ্গেজমেন্টটা, এই জায়গা থেকে আপনি কি একটু কম্পেয়ার করতে পারেন যে আপনার দেশে যে চলচ্চিত্র উৎসবগুলো হয় সেগুলোর সঙ্গে এটির গুণগত পার্থক্য বা মানে ক্যারেক্টারিস্টিক্সের ডিফারেন্সটা একটু জানতে চাচ্ছি, একটু যদি ডিস্টিংগুইশ করা যায়। কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ার যে সমস্ত ফেস্টিভ্যাল, আমি অনেকগুলো ফেস্টিভ্যালে যাই বা ডাইরেক্টলি ইনভলভও আছি, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটুকু গভর্নমেন্ট সাপোর্টেড। আচ্ছা, ইন্ডিয়াতে ধরুন বড় যে গোয়া ফেস্টিভ্যাল হয়, গোয়া গভর্নমেন্ট একটা ফেস্টিভ্যাল করে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফেস্টিভ্যাল, অল আর দ্য সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট, অর গভর্নমেন্ট ডাইরেক্ট করে। এমনকি তাসনিয়া ফারিনের যে চলচ্চিত্রটি ইরানি গিয়েছিল, আমি একটু ব্রাউজ করছিলাম, সেটাও কিন্তু ইরানের গভর্নমেন্ট করে, মিনিস্ট্রি অফ কালচারের কিন্তু ফান্ডেড। সেই ক্ষেত্রে ফাইন্যান্সটা একটা বিশাল ব্যাপার। শুধু চলচ্চিত্র উৎসব আয়োজন করাটা অনেক টাফ নয়, ফাইন্যান্স সাপোর্টটা ভীষণ দরকার। স্পন্সর, এই কোভিড মার্কেটে স্পন্সর কমে গেছে, সেখানে দাঁড়িয়ে 25তম মানে অ্যানিভার্সারিটা করা ইজ নট সো ইজি, মানে এটা ভাবা যায় না। মানে কনসিস্টেন্টলি করে যাওয়াটা ভীষণ টাফ জব। সেইখানটা দাঁড়িয়ে যে এরকম একটা ফেস্টিভ্যাল করা যায়, এবং বিশেষ করে দেশের বাইরে গিয়ে একটা কমিউনিটি ফেস্টিভ্যাল করাটা আরও টাফ। তারপরে সেখান থেকে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে টাউন করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ফেস্টিভ্যালের পক্ষ থেকে বা বাইরে থেকে বলছি যে এখন কিন্তু রেইনবো ফেস্টিভ্যালে একটা যথেষ্ট নাম আছে, সবাই চায় ওই ফেস্টিভ্যালে আমার ছবি দেখানো হোক। এই বছরই আমার কাছে প্রায় 40টা ছবি আছে, 40 যে ওই ফেস্টিভ্যালে দেখানো হোক। সেখান থেকে মানে এই যে ডিমান্ডিং তৈরি হয়, একটা নাম তৈরি হয়, এটা খুব টাফ জব। আর ইন্ডিয়ার ফেস্টিভ্যালগুলোতে একটা যেটা আছে, যেখানে ফেস্টিভ্যালটা হয় সেখানে কিন্তু সেখানকার ফেস্টিভ্যাল, যেমন ব্যাঙ্গালোর ফেস্টিভ্যালটা ব্যাঙ্গালোর লোকেরা কিন্তু দেখতে আসে।
দিল্লি ফেস্টিভ্যাল, দিল্লির লোকেরা আসছেন এবং ফ্রম দ্য ওভারঅল ইন্ডিয়া থেকে আসছে। আচ্ছা, আর এখানে লন্ডনে বসে একটা বাঙালিদের নিয়ে বাংলা সিনেমাদের শুরু করে সেখানে ইন্টারন্যাশনাল করা ইজ সো হার্ড। সেখানটা দাঁড়িয়ে মানে উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট, মানে গভর্নমেন্টের ডাইরেক্ট যে সাপোর্ট সেটা ছাড়া যে করে আনা ভীষণ টাফ জব আমি মনে করি। হ্যাটস আপ টু হিম। নিশ্চয়ই। শেষ প্রশ্ন আপনার কাছে, আমাদের সময় খুব বেশি নেই, সেটা হচ্ছে যে প্রশ্নটি আমি অন্যদেরকেও করছিলাম যে চলচ্চিত্র উৎসবের যে চলচ্চিত্রগুলো সেগুলোর তো একটু ভিন্নতা রয়েছে, মানে অন্য কমার্শিয়াল ফিল্ম যেগুলো আপনি চাইলেই সিনে ওয়ার্ল্ডে বা জেনেসিসে বা অন্য প্রেক্ষাগৃহে দেখতে পারবেন, সেটি থেকে আলাদা করে বেছে আনা হয়। সো টিপিক্যাল ক্রাইটেরিয়াটা কি, মানে কোন বিষয়গুলো মাথায় রাখা? সিনেমার কোনো ক্রাইটেরিয়া হওয়া উচিত না, হয়ও না। ভালো সিনেমা মানে ভালো সিনেমা, ভালো সেটা যে কোনো ক্রাইটেরিয়া হতে পারে। অনেক আমি জানি কিছু ফেস্টিভ্যাল যেখানে কমার্শিয়াল সিনেমাও দেখানো হয়, কারণ সিনেমাটা এন্টারটেইন, যেখানে দর্শক দেখতে পারবে, দর্শক ইনভলভ হতে পারে, সেটাই মূল প্রাধান্য দেওয়া উচিত। এবং আমরা যখন ছবি বাছাই করি আর কি, সবসময় সিনেমাটাকে প্রাধান্য দিই, বাকিটা কিছুটা না। নিশ্চয়ই। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমি মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই, যদি একটু হাইলাইটস বলেন যে সিনেমাগুলো দেখানো হবে, সেই সিনেমার মধ্য থেকে, আমি জানি যে এগুলো খুব আলাদা করা খুব ডিফিকাল্ট, নিশ্চয়ই সব ভালো সিনেমাগুলোকে আপনি জড়ো করেছেন, কিন্তু তারপরে যদি একটু বলেন যে কোন সিনেমাগুলো আলাদা করে আপনি চান যে দর্শক দেখুক। না, হ্যাঁ, এটা যে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু সে কোনটা ভালো কোনটা ভালো না, কিন্তু মোটামুটি একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ফেস্টিভ্যালে যে সিনেমাগুলো আসে এগুলো সাধারণত অন্য কোনো জায়গায় অ্যাভেলেবল না। প্রতিবার আমাদের ওই বিভিন্ন প্রডিউসার বা ফিল্ম মেকার তারা তাদের সিনেমা বানানোর পরে সেটা সরাসরি আমাদের এখানে নিয়ে আসেন। অনেক সময় দেখা যায় যে সেই সিনেমাটা তাদের দেশে রিলিজ হওয়ার আগে আমাদের ফেস্টিভ্যালে আমরা দেখাই, এরকম ঘটনা ঘটেছে। তো এইবারের সিনেমার মধ্যে আমরা প্রথম দিন যে সিনেমাটা দেওয়া হয়েছে এটা একটা টোটাল এন্টারটেইনমেন্টের একটা ফিল্ম, যেহেতু একটা উৎসব, অনেক লোকজন আসবে এইটা। আর আসলে ফাতিমা সিনেমাটা আমরা একটু পরে পেয়েছি, ইটস এ ওয়ান্ডারফুল সিনেমা, ফাতিমা এটা আছে। তারপরে বাংলাদেশে আরেকটা সিনেমা আছে নোনা পানি, যেটা শুক্রবার দিন দেখানো হবে, ইটস এ ওয়ান্ডারফুল মুভি, এটা আসতে পারে। তারপরে আরও বিভিন্ন ভাষায় ইরানের কিছু সিনেমা আছে, তারপরে রাশিয়ান সিনেমা আছে, কাজাকিস্তানের বেশ কিছু। এগুলো আমার মনে হয় যে দর্শকরা যে কোনো সিনেমাতে আসলেই উপভোগ করতে পারবে। অনেক ধন্যবাদ। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চেষ্টা করতে চাই ফাইন আপনাকে দিয়ে, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি এখানে এসেছেন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে আপনার চলচ্চিত্র এবং অন্যান্য চলচ্চিত্র যদি সবাই দেখতে আসে, আপনার ফাইনাল রিমার্ক। অবশ্যই দর্শকদের বলতে চাই যে রেইনবো ফেস্টিভ্যাল 25 বছর ধরে চলছে এবং কালকে থেকে শুরু হচ্ছে। আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের পছন্দের ফিল্মগুলো দেখবেন, এবং ক্লোজিং ডেতে ফাতিমা দেখানো হবে 9 তারিখ, সেদিন অবশ্যই আসবেন, আমিও থাকবো, আপনাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। শুধু এতটুকু বলতে চাই যে গত 25 বছরের যে পথ চলা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের, সেই পথ চলা কিন্তু মুস্তফা কামাল কিংবা আমরা যারা কমিউনিটির সংগঠক রয়েছে, এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত রয়েছে তাদের নয়, এই জার্নিতে কিন্তু আপনারাও ছিলেন। কাজেই এটা একটা কালেকটিভ ফেস্টিভ্যাল এবং এই ফেস্টিভ্যালটাকে সফল করার জন্য আপনারা অংশগ্রহণ চাই। দেখা হবে কাল থেকে 9 তারিখ পর্যন্ত, প্রতিদিন আপনাদের সঙ্গে দেখা হবে। আমি চাই